মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। দর্শক, ডায়াবেটিসে রোজা, যারা ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন তারা কিভাবে রোজা রাখবেন, কারা রোজা রাখতে পারবেন, আর রোজা রাখলে ডায়াবেটিসের ঔষধ সেবনের নিয়মগুলো কী হবে, যেটা এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন ডাক্তার নাদিয়া জান্নাত, তিনি অ্যাসোসিয়েট কনসালটেন্ট বিআরবি হসপিটালস। ডাক্তার নাদিয়া, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, চ্যানেলকে এবং বিআরবি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ডাক্তার নাদিয়া, ডায়াবেটিস তো আমার একটি রোগ, যেটা আসলে যার হয়েছে তা তো সারা জীবনে তো ভালো হয় না। তো রোজার মাসে একটু জটিলতায় পড়ে যায় ডায়াবেটিক রোগীরা। আচ্ছা, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে ডায়াবেটিসে কারা রোজা রাখতে পারবে না, বা কারা ঝুঁকিপূর্ণ, বা কারা রোজা রাখতে পারবে, এই বিষয়টা যদি প্রথমে আলোচনা করি। জি, খুবই একটা যুগোপযোগী প্রশ্ন আসলে, যে আমরা রোজা রাখতে পারবো কিনা। ডায়াবেটিস রোগীদের খুব একটা কমন কনসার্ন থাকে, যেহেতু আমাদের দেশটা মুসলিম প্রধান দেশ। আমরা একটা সমীক্ষায় দেখা গিয়েছে প্রায় 85% ডায়াবেটিক রোগীরাই কিন্তু রমাদানে রোজা রাখতে চায়, তাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকুক না থাকুক। তো সেটার জন্য আমরা যেটা বলি যে একজন ডায়াবেটিক রোগীকে অবশ্যই রমজানের 3 মাস আগ থেকে তার সুগার প্রোফাইলটা চেক করে দেখতে হবে যে উনি রোজা রাখার জন্য আসলে প্রপার ক্যান্ডিডেট কিনা। আমরা সাধারণত 3টা ক্যাটাগরিতে পেশেন্টদেরকে ভাগ করি। একটা হলো হাই রিস্ক, মডারেট রিস্ক, আর হচ্ছে লো রিস্ক। তো যারা হাই রিস্কের পেশেন্ট তারা সাধারণত রোজা রাখতে পারবেন না, এবং মডারেট রিস্কে যারা আছেন তারা রোজা রাখতে পারবেন, কিন্তু কিছু প্রিকশন মেনে নিয়ে। এবং লো রিস্কে যারা আছেন তারা নিশ্চিন্তে রোজা রাখতে পারবেন। এই হাই রিস্ক গ্রুপ কারা, যারা রোজা রাখতে পারবেন না? আচ্ছা, তাদের মধ্যে প্রথমেই বলি যে যাদের হলো খুব রিপিটেডলি হাইপোগ্লাইসেমিয়া হয়, যেমন গত 3 মাসের মধ্যে যদি কারো হাইপোগ্লাইসেমিয়ার বেশ কয়েকটা এপিসোড থাকে যার জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, অথবা সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, যেটা হলো ব্লাড সুগার লেভেল যদি 16.7 এর বেশি থাকে এবং তার জন্য তার কোনো জটিলতার কারণে হসপিটালে ভর্তি হওয়ার ইতিহাস থাকে, এবং গর্ভকালীন ডায়াবেটিস, তারা অন ডায়েটে থাকুক অথবা ইনসুলিনে থাকুক, যেটাই থাকুক, তাদের গর্ভকালীন ডায়াবেটিসের যেসব রোগীরা তারাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সিকিডি স্টেজ 4-5 যাদের আছেন অ্যালং উইথ ডায়াবেটিস অ্যান্ড আদার কোমরবিডিটিস, তাদের ক্ষেত্রে আমরা হাই রিস্ক গ্রুপ বলে থাকি, তারাও রোজা রাখার প্রপার ক্যান্ডিডেট না। তার মানে হাই রিস্কে যারা আছে তাদের বলছেন যে তাদের রোজা রাখাটা যাবে না, মানে উচিত হবে না, তাদের জন্য রিস্ক কিন্তু হয়ে আপনি যাবে। মডারেট গ্রুপে একটা কথা বলেছেন, মডারেট গ্রুপে যারা রোজা রাখতে পারবে, তবে তাকে কিছু প্রিকশন বলছিলেন যে মেনে, কি প্রিকশন নিতে হবে? প্রিকশন যেটা আর মডারেট গ্রুপ কারা? আচ্ছা, মডারেট গ্রুপ হচ্ছে যাদের ডায়াবেটিস লং ডিউরেশন ধরে বাট উইদিন কন্ট্রোল লিমিটে আছে, যেমন এইচবিএনসি আমাদের দেখা যাচ্ছে 7-8%-এর মধ্যে আছে, যদিও তারা 4 বেলা ইনসুলিন নিচ্ছে, কিন্তু তাদের সুগারটা কন্ট্রোলে আছে। এবং যাদের হচ্ছে প্রিভিয়াস কোনো 3 মাসের মধ্যে যাদের কোনো হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়ার রিস্ক ছিল না, তাদের ক্ষেত্রে যাদের দেখা যায় যে কোমরবিডিটিস আছে বাট উইদিন কন্ট্রোল, যেমন হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ বা সিকিডি স্টেজ 1-2 যাদের কন্ট্রোলে আছে, তারা হচ্ছে মডারেট গ্রুপ। এদের ক্ষেত্রে স্পেশাল প্রিকশন হলো যে যারা যেহেতু 4 বেলা করে ইনসুলিন নিচ্ছেন অথবা 2 বেলা করে ইনসুলিন নিচ্ছেন, বা সিকিডি গ্রুপে যে পেশেন্টগুলো, আপনি জেনে থাকবেন যে তাদের তো হাইপো হওয়ার সম্ভাবনা অন্য পেশেন্টদের চাইতে সাধারণত বেশি থাকে। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে খাওয়া দাওয়ার কীভাবে করতে হবে, ওনার যে এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজটা রমাদানে কীরকম কীভাবে করতে হবে, ইফতারে উনি কী খাবেন, সেহরিতে উনি কী খাবেন, এই প্রিকশনগুলো তাকে আমরা অবশ্যই কাউন্সিলিং করে বলে দেবো যে আপনি রমাদানে এইভাবে চলবেন, তাহলে আপনি সম্পূর্ণ রমাদানে যে রোজাগুলো আপনি সুন্দরভাবে রাখতে পারবেন। এখানে কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি বলছেন যে একটা গ্রুপ হলো হাই রিস্ক, রাখবে না, আর যেটা মডারেট প্রিকশনের কথা বলছেন যে রাখতে পারবে, আর অন্যান্য যারা আছে তারা রোজাও রাখবে, ওষুধ খাবে, এমনটি। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে মডারেট রিস্ক গ্রুপ যারা, তাদের ক্ষেত্রে আপনি কিছু খাদ্য তালিকার কথা বলছেন যে তাদের খাদ্য তালিকাটা একটু চেঞ্জ হবে, কি ধরনের চেঞ্জ? আচ্ছা, সাধারণত রমাদানে হচ্ছে আমাদের মুসলিমদের সিয়াম সাধনার মাস, এই মাসে আমাদের হচ্ছে সবর করতে বলা হয়েছে। তো দেখা যায় যে আমাদের সন্ধ্যায় আমরা যখন ইফতারটা করি তখন দেখা যায় যে আমরা অনেক ভুরিভোজ করে ফেলি, প্রচুর পরিমাণ দেখা যায় ভাজা পোড়া খাওয়া হচ্ছে, এবং নানা ধরনের মিষ্টান্ন জাতীয় জিনিস যেমন জিলাপি, তারপর হলো শরবত, এই জিনিসগুলো দেখা যায় যে রমাদানে যারা ডায়াবেটিক রোগীরা রোজা রাখেন তারা অনেক সময় এই জিনিসগুলো ম্যানেজ করে চলতে পারে না, তো যার কারণে তাদের ব্লাড সুগার লেভেল কিন্তু অনেক হাই হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে ইফতারের সময় তারা রাতে যে ডিনারটা ছিল, যেমন সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলে ভালো হয়, সেটা ভাত, আলু, রুটি হতে পারে, অথবা চিরা মুড়ি হতে পারে,
মিষ্টান্ন জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে শরবতের পরিবর্তে তারা ডাবের পানি, কচি ডাবের পানি অথবা লেবুর জুস এই জিনিসগুলো খেতে পারে। কিন্তু মিষ্টান্ন যে ফলগুলো আছে, মিষ্টি জাতীয় যে ফল যেমন কলা, আনার, আঙ্গুর, তরমুজ, আনারস, পাকা পেঁপে, এই জাতীয় যে খেজুর, গুড়, মধু, এগুলো তাদের পরিহার করতে হবে। এবং যেহেতু তারা দীর্ঘক্ষণ রোজা রাখছে, সেক্ষেত্রে শুধু রমাদানের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা ইফতারের সময় খেজুর খেতে পারবে। এবং সেহরিতে অনেকে দেখা যায় যে একটু রাতের বেলা 12টা বা 2টার দিকে উঠে যখন তারা তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে, একসাথে সেহরি খেয়ে ঘুমিয়ে যায়। এই জিনিসটা কখনোই করা যাবে না। তাহলে দেখা যাবে যে তার একটা লং টাইম তার ফাস্টিং থাকতে হবে, যেটা তার হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিটাকে অনেক বাড়িয়ে দিবে। তাকে অবশ্যই শেষ রাতের দিকে সেহরিটা নিতে হবে, এবং সেহরিতে অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আমি ইফতারিতেও বলেছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভাত, সবজি, মাছ, মাংস, ডাল এই জাতীয় খাবারগুলো, অথবা রুটিটা অ্যাভয়েড করাই ভালো। ভাত, সবজি পরিমাণ মতো 2 কাপ। এরপরে সে সেহরির পরে হালকা একটু দুধ খাবে, 1 গ্লাস দুধ, সাথে উনি একটু খেতে পারে, খেজুর নিতে পারে, যেহেতু উনি দীর্ঘক্ষণ রোজা রাখবেন। তো এইভাবে যদি ডায়াবেটিস রোগীরা খাবারটাকে করে মডারেট রিস্কে যারা বলছেন বা লো রিস্কের যেসব পেশেন্টরা আছেন, তাহলে তারা সুন্দরভাবে রোজা রাখতে পারবেন। এবং এখানে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, SMBG যেটা বলি, এটার গুরুত্বও কিন্তু অনেকখানি। এই জিনিসটাও তাকে মেনটেন করতে হবে। তো এখানে কিন্তু আপনি আরেকটি প্রসঙ্গ বলেছেন, খাওয়ার পাশাপাশি বলছেন যে এক্সারসাইজের একটা কথা বলছেন। জি জি জি। তো আসলে রমজান মাসে তো রোজা রেখে অনেকেই এক্সারসাইজ করতে পারেন। তো সেক্ষেত্রে এই ডায়াবেটিক রোগীদের জন্য কোন ধরনের এক্সারসাইজটা আপনারা রমজান মাসে আপনারা অ্যাডভাইস করে থাকেন? আচ্ছা, সাধারণত যদি কেউ তারাবির নামাজ 20 রাকাত পড়েন এবং সাথে এশার নামাজটাও পুরো সব রাকাত পড়েন, তাহলে সেক্ষেত্রে ওই ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে আলাদা করে হাঁটার বা আলাদা করে কোনো এক্সারসাইজের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে রমাদানে তারা এটা করলেই যথেষ্ট, তারাবির নামাজ এবং এশার নামাজ। তা সত্ত্বেও সে যখন মনিটরিং করে দেখবে যে তার সুগারটা কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে সে অবশ্যই ইফতারের পরে হাঁটতে পারে, অথবা তারাবির নামাজ পড়ে এসে রাতে যখন খাবার খাবে ওই খাবারের পরে উনি আধা ঘন্টা বাইরে অথবা বাসার ভেতরে যেভাবে সম্ভব হোক অন্তত আধা ঘন্টা হাঁটাচলা করবে, কোনো ভারী এক্সারসাইজ করবে না। এবং এখানে ইম্পর্টেন্ট যে মেসেজটা, সেটা হচ্ছে যে সেহরির পরে দেখা যায় অনেকে ফজরের নামাজ পড়ে হাঁটার অভ্যাস তো আমাদের ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীরই, রোজা রাখা অবস্থায় সেহরির পরে কোনোভাবেই হাঁটা যাবে না। সেক্ষেত্রে তার হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক অনেক বেড়ে যাবে, মানে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিটা বেড়ে যাবে। সেই কারণে আপনি বলছেন যে যখন সে রোজা রাখা শুরু করলো, এরপর থেকে ব্যায়াম না করাটাই ভালো। আর আপনি যেটা প্রেফার করছেন যে আসলে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি সেটা একটা এক্সারসাইজ, আর রমজান মাসে যে 20 টাকা তারাবি সেটা একটা ভালো এক্সারসাইজ। এই এক্সারসাইজই কিন্তু ডায়াবেটিস রোগীদের অন্য এক্সারসাইজ প্রয়োজন পড়ে। আচ্ছা, আমরা আরেকটি প্রসঙ্গে আসি যে অনেক সময় দেখা যায় আপনি বলছিলেন কথায় যে 4 বার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়ে। অনেকের দেখা যায় ইনসুলিনের ডোজ একটু বেশি হয়। তো যারা ডায়াবেটিক রোগী তারা তো রোজা রাখবে, যারা রোজা রাখার উপযুক্ত, কিন্তু সেক্ষেত্রে তাদের ইনসুলিনের ডোজটা কেমন হবে বা তাদের ওষুধের সেবনটা কখন কিভাবে নিতে হয়, নিশ্চয়ই এটা আপনারা একটা প্ল্যান করে। জি। এই জন্যই আমরা আসলে বলি যে ডায়াবেটিক পেশেন্টদেরকে 3 মাস আগে একজন বিশেষজ্ঞ পরামর্শে শরণাপন্ন হয়ে তার যে চিকিৎসার যে ব্যবস্থাপত্র সেটা ঠিক করে নিতে। তো স্বাভাবিকভাবে একজন পেশেন্ট আসলে ইন্ডিভিজুয়ালাইজড, তারা দেখা যায় কেউ ওষুধ খাচ্ছে, কেউ 2 বেলা ইনসুলিন নিচ্ছে, কেউ 4 বেলা করে ইনসুলিন নিচ্ছে। তো সেক্ষেত্রে ওষুধের প্রসঙ্গেই যদি আসে, আমাদের দেশে সাধারণত আমরা মেটফর্মিন জাতীয় ওষুধটাই বেশি প্রেসক্রাইব করে থাকি। তো তার ক্ষেত্রে যদি কেউ মেটফর্মিন প্লাস হচ্ছে লিনাগ্লিপটিন কম্বিনেশনটা যদি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে সকালে যে ওষুধটা তারা সেবন করবে সেটার ফুল ডোজই আমাদের হচ্ছে ইফতারিতে যাবে, এবং রাতে যে ডোজটা খায় সেটা উনি খাবে সেহরির পরে। মেটফর্মিন জাতীয় ওষুধের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো ডোজ রিডাকশনের ব্যাপার নেই, প্রয়োজন পড়ে না, কারণ এখানে আসলে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক একেবারেই নেই বললেই চলে। আর সালফোনিলুরিয়া গ্রুপের যেসব ড্রাগগুলো আছে এটাতে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক থাকে। সেক্ষেত্রে কেউ যদি এটার সকালবেলা উনি যেই ডোজটা খাওয়ার আগে সাধারণত এই ওষুধটা আমরা দিয়ে থাকি, সেটা যদি উনি সেবন করেন, সেটা উনি ইফতারে ফুল ডোজ নিতে হবে। সেটা হলো ইফতারের পানি খেয়ে ওষুধটা খাবে, ওষুধটা খেয়ে দেন হচ্ছে উনি ইফতারটা করবে। ইফতারের পরে যদি মেটফর্মিন জাতীয় কোনো ওষুধ থাকে তখন সেটা উনি সেবন করবে। অনেক সময় দেখা যায় যদিও আমরা সালফোনিলিয়ার গ্রুপের ড্রাগগুলো রাতে প্রেসক্রাইব করি না, তাও যদি দেখা যায় যে অনেকে অনেক সময় খেয়ে থাকেন, সেক্ষেত্রে রাতে যে ডোজটা উনি খেত সেটা উনি হাফ ডোজ করে সেহরিতে খাবে। আর যদি সুগার কন্ট্রোলে থাকে তাহলে সেক্ষেত্রে এটা না খাওয়াই ভালো, সালফোনিলিয়া গ্রুপের যে ড্রাগসগুলো। আর ইনসুলিনের ব্যাপারে যেটা বলছিলেন, যে ইনসুলিন আমরা সাধারণত মানে কোনো পেশেন্টকে আছে আমরা শুধু বেজাল ইনসুলিন দিচ্ছি। সো বেজাল ইনসুলিনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা বলি যে আপনি যে রাতে যে ইনসুলিনটা একটা ফিক্সড টাইমে দিতেন, সেটা রমাদানে দিবেন, ইফতারি দিবেন, একবেলা যদি হয় ইনসুলিনের পরিমাণ, মানে যেটা সকালে ডোজটা আপনি সেটা হলো না, যেটা উনি রাতে বেজাল ইনসুলিন, যেমন হ্যাঁ বেজাল ইনসুলিন যেটা আমরা দিনে একবার দেই,
ফাস্টিং কন্ট্রোলের জন্য, সেক্ষেত্রে সকাল 10টায় যদি পায় অথবা রাতে 10টায় যদি পায় একবেলা ইনসুলিনের ক্ষেত্রে সেই ইনসুলিনটা আমরা ইফতারে দিতে বলবো। আর যদি কেউ প্রিমিক্স ইনসুলিন পায়, সাধারণত আমাদের দেশে প্রিমিক্স ইনসুলিনই আমরা বেশি প্রেসক্রাইব করি, কারণ 4 বেলা করে ইনসুলিন নিতে ম্যাক্সিমাম রোগীরাই চায় না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে রাতের যে ডোজটা ছিল, সকালে যে ডোজটা ছিল সেটা যাবে হচ্ছে ইফতারে ফুল ডোজ। যেহেতু ইফতারে সে মোটামুটি বেশ ভালোভাবেই খাবার খাবে এবং ইফতারের পর থেকে তার সেহরি পর্যন্ত খাবার সময় থাকে, কিছুক্ষণ পরপর সে স্ন্যাক্স নিতে পারবে, এই জন্য ফুল ডোজটাই সে পাবে সকালের। বাট রাতের যে ডোজটা থাকে সেটা 50% আমরা ডিডাকশন করে দিব। সাপোজ কেউ যদি 16 ইউনিট ইনসুলিন রাতে পায়, তাকে আমরা 8 করে দিব সেহরির আগে, সেহরির আগে সে হাফ ডোজ পাবে এভাবে। এবং 4 বেলা যদি ইনসুলিন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত 3 বেলা তো বোলাস ইনসুলিন দিচ্ছি, প্রত্যেকবার খাওয়ার 5 মিনিট আগে বা 15 মিনিট আগে যে ইনসুলিনটা দিচ্ছি, সেক্ষেত্রে সকালে যে ডোজটা থাকছে সেটা ফুল ডোজটা যাবে ইফতারের আগে। দুপুরে যেহেতু উনি রোজা রাখছেন, দুপুরের ডোজটা আর নেবেন না উনি, এবং রাতের যে ডোজটা ছিল হাফ ডোজ করে সেটা আমরা আবার সেহরির আগে দিব। এবং যেটা একবেলা দিচ্ছেন 4 বেলা ইনসুলিনের ক্ষেত্রে, 3 বেলা তো এভাবে গেল, আর একবেলা যেটা বেজাল ইনসুলিনটা সেটা আমরা ইফতারে দিব। তার মানে আপনি বলছেন যারা ইনসুলিন পাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার সকালের যে ডোজটা নেওয়া হতো সেটা সে নিবে ইফতারের সময় সেটা ফুল ডোজে নিবে। ফুল ডোজে নিবে। কিন্তু আপনারা যারা দুপুরে যে ডোজটা নিত সেই ডোজটা আপনাকে পরিহার করতে হবে। এবং আপনার যে রাতে যে ডোজটা নিত সেই ডোজটা নিবে সে সেহরিতে, কিন্তু হাফ ডোজে নিবে। এটা হলো আপনাদের ক্রাইটেরিয়া। এরপরেও তো আমরা অনেক সময় দেখি যে হাইপোগ্লাইসেমিয়া একটা টার্ম আছে, যেটা আপনারা বলেন যে এটা একটা রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হাইপোগ্লাইসেমিয়া। এবং আপনারা যারা ইনসুলিন সেবন করে তাদের কিন্তু আপনারা কাউন্সিলিং এর মাধ্যমে হাইপোগ্লাইসেমিয়া কি করতে হবে সেটাও আপনি বুঝিয়ে দেন। তো এই ক্ষেত্রে রোজার মধ্যে যদি কারো হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে সে কি করে বুঝবে, তার লক্ষণগুলো কি হবে এবং তখন তার কি করা উচিত? জি জি জি, খুবই ভালো প্রশ্ন। এখানে প্রথমেই সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজের অনেক ইম্পর্টেন্স আছে। যেমন হচ্ছে আমরা সাধারণত যে আরো কমন একটা প্রশ্ন থাকে যে আমরা কি রমজানে সুগার চেক করতে পারবো কিনা, এটা খুবই কমন কোশ্চেন। এটা খুবই কমন কোশ্চেন। তো মানে রোজা ভেঙে যাবে কিনা। জি, তো এটা আসলে রোজা ভাঙবে না। আপনারা অবশ্যই বাসায় যে গ্লুকোমিটার মেশিনটা আছে সেটা দিয়ে আমরা সুগার লেভেলটা চেক করতে পারবো। এবং এক্ষেত্রে একটা কোয়েরি থাকে যে আমরা কখন সুগারটা চেক করব। এটা আমরা সাধারণত ইফতারের আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে এটা চেক করতে বলি, এবং সেহরির 2 ঘন্টা পরে, দুপুর 12টার দিকে একবার, বিকাল 4টার দিকে একবার। তবে কারো যদি এতবার দেখতে প্রবলেম হয়, অ্যাটলিস্ট 3টা সুগার অবশ্যই মনিটর করতে হবে ইফতারের আগে, ইফতারের 2 ঘন্টা পরে, তাহলে আমরা পোস্ট প্র্যান্ডিয়ালটা বুঝতে পারছি, এবং সেহরির 2 ঘন্টা পরে। এই 3 বেলা তাকে সুগার মনিটর করে দেখতে হবে। আপনার প্রশ্নে আসি, আপনি বললেন যে হাইপোগ্লাইসেমিয়া সে কীভাবে বুঝবে। কিছু লক্ষণ আছে, যেমন তার অস্থির লাগবে, বুক ধড়ফড় করবে, প্রচুর সোয়েটিং হবে, মুখে কথা জড়িয়ে যাবে, চোখে ঝাপসা দেখবে। এই ধরনের সমস্যা যখন সে বুঝতে পারবে তাহলে তাকে বুঝতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। তখন সে সাথে সাথে রোজাটা ভেঙে ফেলবে, যেটা সে যে কোনো মিষ্টি জাতীয় খাবার, যেমন খেজুর হতে পারে, গুড় হতে পারে, অথবা 1 গ্লাস পানিতে 3 চামচ চিনি গুলে উনি খেয়ে ফেলবেন। খেয়ে উনি ওই যে এসএমবিজি, যেটা গ্লুকোমিটার দিয়ে মেশিনে চেক করে দেখবে 15 মিনিট পরে যে ওনার সুগারটা নর্মাল হয়েছে কিনা। সাধারণত 3.9 এর নিচে গেলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। তো উনি যখন এই লেভেলের উপরে যাবে তখন বুঝতে হবে যে উনি এখন সেফ, এবং পরবর্তীতে উনি ওই দিন আর রোজা রাখবেন না, ভেঙে তো ফেললেও। যদি উনি এটা করতে পারেন তাহলে উনি কিন্তু পরবর্তী দিনের রোজাগুলো ঠিকমতো রাখতে পারবে। তো অনেক পেশেন্ট আছে যে না, আমি কোনোভাবেই রোজা ভাঙবো না, এক্ষেত্রে কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই থেকে যায়। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, এরপরও রোজা ভাঙছে না, সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানে খুব হাইপোগ্লাইসেমিয়ার যে ঝুঁকিগুলো, ব্রেইন ডেথ বা হসপিটালাইজড হতে হয়। তো এটা আমার ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ থাকবে, যদি হাইপো হয় অথবা হাইপার হয়। যেমন রোজাদের শুধু হাইপোগ্লাইসেমিয়া হয় তা কিন্তু না, হাইপারগ্লাইসেমিয়াও কিন্তু হতে পারে। যেহেতু আমরা ইফতারিতে দেখা যায় প্রচুর পরিমাণ খাবার খাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। সেক্ষেত্রে তার সিমটমগুলো কী হবে, দেখা যাবে যে তার অতিরিক্ত ঘন ঘন প্রস্রাব হবে, পানির পিপাসা হবে, মাথা ঘোরাতে পারে। এই ধরনের সিমটমও যদি কোনো পেশেন্ট রোজা রাখা অবস্থায় দেখেন, তখনও তাকে চট করে অবশ্যই সুগার লেভেলটা চেক করে দেখতে হবে যে তার আসলে সুগারটা কেমন। যদি এটা দেখা যায় সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার পর্যায়ে চলে গেছে, যেমন 14.7, 16.7, সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই রোজাটা ভেঙে ফেলতে হবে। তারপরে আপনি কিন্তু বললেন যে একটা হাইপোগ্লাইসেমিয়া একটা কমপ্লিকেশন, আরেকটা কথা বলছেন হাইপারগ্লাইসেমিয়া। তাহলে এই হাইপো এবং হাইপারটাকে তো তার লক্ষণ দেখেই তারা বুঝতে পারে। যারা ডায়াবেটিক রোগী তারা সাধারণত জানে যে কখন আছে। তবে সেক্ষেত্রে আপনি বলছেন যে ব্লাড সুগারটা চেক করে তাকে ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এখন এই যে হাইপারগ্লাইসেমিয়া যে রোগীরা আছে তাদের আপনার ব্লাড সুগার লেভেল করতে হলে হাইপারগ্লাইসেমিয়া, তখন তাকে কি করতে হবে, রোজা ভেঙে কি করবেন? রোজা ভেঙে উনি স্বাভাবিক নিয়মে ওই যে 15 মিনিট পরে সুগারটা চেক করবে। যদি দেখে যে ওনার লেভেলটা 4 এর উপর আছে এবং সিমটমগুলো রিলিফ হয়ে গেছে, তাহলে উনি পরবর্তী যে খাবারটা সেটা
কমপ্লেক্স কার্বোহাইড্রেট তাকে নিতে হবে, সেটা ভাত হতে পারে অথবা রুটি হতে পারে। এবং পরবর্তী যে মিলগুলা স্ন্যাক্সগুলা তাকে 2 থেকে 3 ঘন্টা পর পর হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে বলছি, পরবর্তী যে মিলগুলো সেগুলো তাকে 2-3 ঘন্টা পর পর নিতে হবে, যাতে করে তার হাইপোর রিস্কটা আর না থাকে। তো এই যে আর হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আপনি বলছেন যে তাকে হসপিটালে ভর্তি হতে হবে এবং ব্রেন ডেথ হয়ে যাবে। আসলে হাইপোগ্লাইসেমিয়ার সাথে ব্রেন ডেথের বা কেনই হসপিটাল ভর্তি হতে কারণগুলো কি, মানে কি দেখা হয় যাবে অনেক যদি সময় গ্লুকোজ কমে আনকনশাস, যায়? জি জি, আমাদের ব্রেইনের যে গ্লুকোজ ক্ষমতা, এটা দেখা যায় যে উইদিন সেকেন্ডস যদি সে গ্লুকোজ না পায় তাহলে আমাদের ব্রেইনের যে সেলগুলো আছে এগুলো সব ডেথ হয়ে যায় এবং পেশেন্ট অনেক সময় আনকনশাস হয়ে যায়। তারপর আনকনশাস হয়ে গেলে তখন তো তার নানা ধরনের জটিলতা দেখা যায় এবং সেক্ষেত্রে তার এই ধরনের রোগীদেরকে আমরা অবশ্যই বলবো যে হসপিটালাইজড হয়ে তাকে আমরা যেই মেজার্সগুলো দিই, যেমন আমরা নিউট্রিডেক্স সলিউশনটা দিই, যাতে করে তার মানে গ্লুকোজ লেভেলটা আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। আচ্ছা, আর আপনারা কিন্তু সবসময় ডায়াবেটিস ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আগে ডায়াবেটিসের টাইপটা আপনারা জেনে নেন। জি, আপনারা বলে থাকেন যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 জি, জি, ডায়াবেটিস, জি। এবং আপনারা অনেক সময় আমরা এটাও দেখি যে ডায়াবেটিক কিটোএসিডোসিস একটা শব্দ জি, জি, আপনারা জি। ব্যবহার করেন। জি, জি। আসলে এই 1 কোনটা, টাইপ কোনটা, কিটোএসিডোসিস কোনটা, এটা যদি আচ্ছা, জি, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যেটা, এটা হচ্ছে ডায়াবেটিকের একটা কমপ্লিকেশনস। এটা সাধারণত টাইপ 1 পেশেন্টদের, ডায়াবেটিক যারা টাইপ 1 পেশেন্ট তাদের হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টেরও কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিকে বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস দেখি। সাধারণত টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টরা যেসব জটিলতায় ভোগেন তার মধ্যে এইচএইচএস, যেটা হাইপারসমোলার, এটাই আমরা বেশি দেখি, হংক বা এইচএইচএস নামে পরিচিত যেটা। আর টাইপের কথা যেটা বলছেন, সাধারণত ডায়াবেটিস হচ্ছে 4 প্রকার: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস অ্যান্ড আদার টাইপস, মানে আদার ডিজিজ অথবা ড্রাগসের জন্য যে ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা হলো যে এটা একটা অটো ইমিউন ডিজিজ। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের যে বিটা সেল, এটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে তার বিটা সেলের যে কার্যক্ষমতা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে এবং এই ধরনের পেশেন্টরা সাধারণত ইনসুলিন ছাড়া চলতে পারে না। তাদের ক্ষেত্রে আমরা 2 বেলা অথবা 4 বেলা ইনসুলিন দিয়েই তাদেরকে সাধারণত ট্রিটমেন্ট করে থাকি। আর টাইপ 2 ডায়াবেটিসটা আসলে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। এটাতে জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে, ফ্যামিলিয়াল হিস্ট্রি যদি কারো থাকে, কারো যদি মেটাবলিক আদার্স যে ডিজিজগুলো আছে যেমন ওবেসিটি থাকে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেই আমরা সাধারণত টাইপ 2 ডায়াবেটিসটা দেখে থাকি। এখানে ইনসুলিন ডেফিসিয়েন্সিও থাকে, আবার ইনসুলিন রেজিস্ট্যান্সও থাকে, মানে তার বডিতে ইনসুলিন আছে বাট ইনসুলিনটা কাজ করতে পারছে না, এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং জেস্টেশনাল ডায়াবেটিস হলো যেটা গর্ভকালীন সময় ডায়াবেটিস আছে, যেটা গর্ভকালীন সময়ের পরে আসলে চলে যায়, এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। আর আদার্স টাইপসের মধ্যে কিছু কিছু ডিজিজ আছে, যেমন প্যানক্রিয়াটাইটিস বা অন্যান্য যে ডিজিজগুলো, অ্যাকিউট ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এই ধরনের ডিজিজের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস আসে। এবং কিছু ড্রাগস আছে যেমন স্টেরয়েডস, এটা খেলেও কিন্তু সুগার লেভেল, ড্রাগ ইনডিউসড হাইপারগ্লাইসেমি আমরা দেখি। এরকম আরও কিছু ড্রাগস আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হতে পারে। এটা হচ্ছে আদার স্পেসিফিক টাইপসের ভেতরে। আর আরেকটা বিষয় আছে যে আমরা অনেক সময় দেখি যে ডায়াবেটিক সিনিয়র সিটিজেনদের রোগ, বড়দের জি। রোগ ছোটদের হতে পারে না, কিন্তু আমরা ইদানিংকালে দেখি যে আসলে ছোটদেরও ডায়াবেটিস হচ্ছে, জি। যেটা আপনারা বলে থাকেন জুভেনাইল ডায়াবেটিস বলে থাকেন। জি। আসলে এইটা কি, এই ডায়াবেটিসটা কেন বাচ্চাদের হচ্ছে, আচ্ছা। এবং এটা কি কোনো বংশগত বা জিনগত কারণে কিনা? জি, জিনগত কিছু কারণ আছে জুভেনাইল ডায়াবেটিসে। এবং আপনাকে প্রথমেই বললাম, একটু আগে বললাম যে আমি একটু ওবেসিটির বিষয়ে। এখনকার বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা কিন্তু জাঙ্ক ফুড নির্ভর বেশি, পুষ্টিকর খাবারগুলো বা ব্যালেন্স ডায়েট যেটা, এটা আসলে দেখা যায় যে আমরা বাচ্চাদের দিতে পারছি না বা ওরাও এটার সাথে ইউজ টু হতে পারছে না। জাঙ্ক ফুডের প্রতি তারা বিশেষভাবে আকর্ষিত হচ্ছে এবং দেখা যাচ্ছে ওটাই নিচ্ছে। এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, যে সারাদিন কোচিং, স্কুল, এবং আপনি দেখবেন যে স্কুলগুলোতে খেলার মাঠ নেই, তো যার কারণে ওদের কিন্তু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, তাদের ছোটোবেলা থেকেই তারা এভাবেই বড় হচ্ছে। তো এখন আমরা দেখছি যে ওবেসিটির পরিমাণটা বাচ্চাদের মধ্যে অনেক বেড়ে যাচ্ছে এবং এটার কারণে তরল লিকুইড, এই যে মানে কোমল পানীয়, বিশেষ জি, করে জি, জি। কোক, স্প্রাইট, এই কোক, ধরনের যে স্প্রাইট, কোমল জুস, পানীয়গুলো বিভিন্ন তারা ধরনের খুব জুস। ফেভারিট, তারা এটা ছাড়া জি, জি, চলতে পারে না, জি, জি। এবং আমরা কিন্তু তাদের ওবেসিটির মাত্রা কিন্তু অনেক বেশি জি, দেখছি। জি, জি, জি। তো এইসব কারণে এখন কিন্তু আমরা টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইয়াং এজে, যেটা আগে আমরা বলতাম যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ছোট বয়সে হয়, কিন্তু এখন আমরা টাইপ 2 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু আমরা কম বয়সেও দেখছি, 25 বছর, 22 বছর, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন টাইপ 2 ডায়াবেটিস দেখছি।
এবং জন্মগত বা বংশগত হতেও কিনা আপনারা বলে থাকেন যে যখন রুগী পান আপনার পিতা মাতা বা জি, জি, দাদা জি। দাদি কারো ছিল কিনা? এটা একদম খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্ট্রি, যে কারো যদি পারিবারিক ইতিহাস থাকে তাহলে ওই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা বলবো যে আফটার 40 তার অবশ্যই কিন্তু সুগার লেভেলটা বছরে একবার হলেও তার ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি যেটা, সেটা অবশ্যই করা উচিত। যদি আপনি যেটা বললেন যে হিস্ট্রি থাকে, বাবা চাচা যে কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি তার ডায়াবেটিস থাকে, তাহলে ওই রোগীদের ক্ষেত্রে জেনেটিক্যালভাবেই কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্য পেশেন্টদের চাইতে অনেক বেশি থাকে। তার মানে যাদের বাবা মার ডায়াবেটিস আছে তারা বছরে একবার করে জেনে নিবে যে তাদের জেনে নিবে ডায়াবেটিস আছে আছে কিনা। কিনা। আচ্ছা, এই যে বছরে একবার করে জেনে নেওয়ার প্রসঙ্গটা, কেউ আছে র্যান্ডম ব্লাড সুগার করেন, জি, জি। কেউ আছেন ফাস্টিং ব্লাড সুগার করেন, কেউ আছেন HbA1c করেন। জি। আসলে তার স্ক্রিনিংটা কি হওয়া উচিত বা কি আচ্ছা। করা উচিত? আসলে র্যান্ডম ব্লাড সুগারের কোনো তেমন ভ্যালু নেই, এটা না করাই ভালো, একদম ক্লিন কাট। আপনার যদি ডায়াবেটিস আছে কি নাই, নাকি আপনার প্রি ডায়াবেটিস আছে, সেটার জন্য আমরা যদি কনফার্মেটরি কোনো একটা টেস্টের কথা বলি, সেটা হলো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি, যেটা এটা আমরা এটা সাধারণত কি নিউলি ডায়াগনোজ যাদের ডায়াবেটিস যাদের যারা ডায়াগনোসিস করতে বা যাচ্ছে, ঝুঁকিতে আছে, তাদের ক্ষেত্রে এটা টেস্ট করতে হবে যে তার ডায়াবেটিস আগে ছিল না, উনি এখন জানতে চাচ্ছেন যে ওনার ডায়াবেটিস আছে কিনা, তাদের ক্ষেত্রে আমরা এই টেস্টটা করব। এবং সাথে আমরা HbA1cটা করতে পারি, যেটা হচ্ছে 3 মাসে ডায়াবেটিসের গড়। তাহলে এই দুইটা দেখে আমরা একটা ইন্টারপ্রিটেশন করতে পারি যে সাপোজ কোনো পেশেন্টের নতুন ডায়াবেটিস শুরু হলো, তার 3 মাসের গড় থেকে বুঝতে পারবো এটা কি তার অনেক আগ থেকে শুরু হলো কিনা। যেমন কারো যদি দেখা যায় 8%-এর উপরে বা 7-এর উপরে থাকে, তাহলে বুঝতে হবে যে তার ডায়াবেটিসটা আরও 3 মাস আগ থেকে বা 6 মাস আগ থেকেই তার ডায়াবেটিসটা আনকন্ট্রোল অবস্থায় এভাবেই আছে। আর কারো যদি 6.5% বা তার বেশি হয়, তখন তো আমরা তাকে ডায়াবেটিস বলছি। তো এই দুইটা টেস্ট আমরা সাধারণত কনফার্মেটরি ডায়াগনোসিস হিসেবে করি। এছাড়াও র্যান্ডম ব্লাড সুগারের কথা যেটা বললেন, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যদি কারো র্যান্ডম ব্লাড সুগার 11.1 বা তার বেশি হয়, সাথে যদি তার টিপিক্যাল ফিচার্স অফ হাইপারগ্লাইসেমিয়া, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, পানির পিপাসা পাওয়া, ওজন কমে যাওয়া, এগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে 2বার টেস্ট করতে বলি। একবার র্যান্ডম সুগারটাকে একবার করে আমরা আবার আরেকটা রিপিট করতে পারি। পরপর 2টা রিপিট টেস্টে যদি আমরা অ্যাকর্ডিং টু দিস সিমটম যদি আমরা তার আরবিএসটা 11.1-এর বেশি পাই, তাদেরকে আমরা ডায়াবেটিস রোগী হিসেবে চিহ্নিত করি। আর আরেকটা হলো যে আপনারা পরিমাপ করেন HbA1c, বলেন যে বিগত 3 মাসের একটা গড় এভারেজ আপনারা ডায়াবেটিস আসলে এই HbA1cটা ধরেন একজন রোগী সে কি HbA1cটা করবে নাকি ফাস্টিং ব্লাড সুগার করবে না 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করবে, এটা একটি, এবং কোনটার ইম্পর্টেন্স কতটুকু? আচ্ছা, এটা এখন ডিপেন্ড করবে যে ওনার আসলে সুগার লেভেলটা আগে থেকে কেমন ছিল সেটার উপরে। সাধারণত 3 মাস পর পর আমরা HbA1cটা করে থাকি, এতে করে তার যে সুগার কন্ট্রোলের যে পরিমাণটা, এটা আমরা বুঝতে পারি যে নর্মাল যে টার্গেটটা আমরা বলি HbA1c, সেটা থাকতে হবে 6.5 থেকে 7-এর ভিতরে। কেউ যদি এই মাত্রার মধ্যে রাখতে পারেন, তাহলে তার ডায়াবেটিস খুবই ভালো কন্ট্রোল, এবং সেক্ষেত্রে তার যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশনসগুলো, মাইক্রোভাস্কুলার বা ম্যাক্রোভাস্কুলার যে কমপ্লিকেশনসগুলো, সেগুলো হওয়ার চান্সেস অনেক কমে যাবে। আর ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, এটার ইম্পর্টেন্সও অনেক বেশি। দেখা যায় কারো কারো ক্ষেত্রে খালি পেটে সুগারটা বেশি থাকছে, কারো কারো ক্ষেত্রে ভরা পেটে সুগারটা বেশি থাকছে। তো আমি যদি দুটাই না দেখি, তাহলে তো আমি তার ডোজ, ইনসুলিনের যে ডোজগুলো বা আমি যে ওষুধ দিচ্ছি, সেই ডোজগুলো তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এক্ষেত্রে আসলে তিনোটাই গুরুত্বপূর্ণ। ডায়াগনোসড পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই 3 মাস পর পর তারা এই 3টা টেস্টই করবে, ফাস্টিং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এবং HbA1c। এবং সাথে যারা ইনসুলিন নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সপ্তাহে একবার তারা যেন 4 বেলা করে সুগার চেক করে বাসায় গ্লুকোমিটার দিয়ে। তাহলে যেটা হয় যে অনেক সময় দেখা যায় সকালে খালি পেটে সুগারটা ভালো, খাওয়ার পরেরটাও ভালো, দুপুরে তার ব্লাড সুগারটা দেখা যাচ্ছে অনেক সময় বেশি থাকছে, অ্যাবাভ 10, এবং পেশেন্ট যেহেতু মনিটর করছে না, সে সেটার ব্যাপারে কিন্তু আসলে কনসার্ন না দেখা যাচ্ছে, এবং সে যেহেতু কনসার্ন না, জানছে না, সে তার কিন্তু চিকিৎসকেও জানাতে পারছে না যে ওই সময়টাতে আমার সুগারটা বেশি থাকছে। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে HbA1c লেভেলটা আমরা তখন দেখি যে বেশি হয়ে যাচ্ছে, গুরুত্ব বহন করে। ডাক্তার নাদিয়া, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন এবং যেটা ক্রুশিয়াল প্রশ্ন। আমাদের সব রোগীরা এসে বলে যে আমাকে ইনসুলিন দিয়েন না, আমাকে খাবার ওষুধ দেন, আমি ইনসুলিন নিতে পারি না, আমি ইনসুলিন নিব কিভাবে, এটা যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। আচ্ছা, ইনসুলিন আসলে দিতে হবে কি হবে না, এটা আপনার আসলে যেই চিকিৎসক আছেন উনি সিদ্ধান্ত নেবে। তবে এক্ষেত্রে আমি বলবো যে এটা কাউন্সিলিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে আসলে দেখা যায় যে আমাদের সময়ের অভাবে এবং রোগীর অধিক চাপের কারণে অনেক সময় আমরা ঠিকমতো কাউন্সিলিং করতে পারি না। পেশেন্টকে যদি আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলি যে আপনি ইনসুলিন নিতে পারবেন, এবং অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে এটাই মনে হয় আমার শেষ চিকিৎসা, একবার নিলে সারা জীবন নিতে হবে। এটা একদমই একটা রং কনসেপশন। আপনার যদি কিডনি ভালো থাকে, আপনার যদি লিভার ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই ইনসুলিনটা 2-3 মাস বা 6 মাস নিয়ে
যখন আপনার HbA1cটা নর্মাল লেভেলে আসবে বা ব্লাড সুগারটা আপনার নর্মাল লেভেলে আসবে, তখন আপনি কিন্তু ইনসুলিনটা পরিহার করে আপনি মুখে খাওয়ার ওষুধে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাদের অনেক ডায়াবেটিস থাকে প্রথমে, তাদের ক্ষেত্রে ইনসুলিনটাই সবচেয়ে বেস্ট চিকিৎসা। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রথম যখন কারো ডায়াবেটিসটা ধরা পড়ে, তখন যদি কেউ ভালোভাবে কন্ট্রোল করতে পারে, মেটাবলিক মেমোরি নামে আমাদের বডিতে থেকে যায়, যেটা তার পরবর্তী সুগার কন্ট্রোলে অনেক হেল্প করে। তো সেক্ষেত্রে আমাদের রোগীদেরকে আশ্বস্ত করার জন্যই বলছি যে ইনসুলিনটা আপনার জন্য বেস্ট চিকিৎসা। যদি প্রয়োজন হয় আপনাকে ইনসুলিন নিতে হবে, এবং ইনসুলিন পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে আপনাকে মুখে খাওয়ার ওষুধ আপনি নিশ্চিন্তে অনেক নিতে ধন্যবাদ পারবেন। ডাক্তার নাদিয়া, আপনার সুন্দর পরামর্শ নিশ্চয়ই এই রোজার দিনে যারা ডায়াবেটিক রোগী আছে তাদের জন্য অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, রমজান মাসে ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের সচেতন হতে হবে। আপনাদের ঔষধের ডোজটা এটা কিন্তু একটু নতুন করে সাজিয়ে নিতে হবে। আপনার সেহরির সময় হাফ ডোজ থাকবে, ইফতারের সময় ফুল ডোজে ওষুধ, ইনসুলিন বা খাওয়ার ওষুধ সেবন করতে হবে। এবং এই রমজান মাসে রোজা রেখে আপনাকে ব্লাড সুগার টেস্ট করতে হবে। এতে কোনো রোজার কোনো ক্ষতি হবে না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।